1740 থেকে 1748, ফার্স্ট কর্ণাটিক ওয়্যার। ব্যাকগ্রাউন্ড, পেছনের গল্প কি? কর্ণাটিক ওয়্যাজ দ্য নেম গিভেন বাই দ্য ইউরোপিয়ানস টু দ্য করমণ্ডল কোস্ট অ্যান্ড ইটস হিন্টারল্যান্ড। অর্থাৎ ভারতবর্ষের ছবি যদি আমি এরকম ভাবি, দক্ষিণ নিচের দিকটা, তাহলে করমণ্ডল কোস্ট কোনটা? এই উড়িষ্যার মাঝামাঝি বা শেষের দিক থেকে শুরু করে চেন্নাই অবধি বা তামিলনাড়ুর নিচ অবধি, অর্থাৎ ডান দিক, অর্থাৎ পূর্ব উপকূল, তাকে বলা হয় করমণ্ডল কোস্ট। করমণ্ডল কোস্টটা তার হিন্টারল্যান্ড, অর্থাৎ করমণ্ডল কোস্টের পূর্ব উপকূল আর তার ভিতরের দিকগুলো, ভিতরের দিকটা কোনো উপকূলের ভেতরের পেছনের দিকটাকে বলা হয় হিন্টারল্যান্ড। এইটাকে বলা হচ্ছে কর্ণাটিক তখনকার দিনে। মাইন্ড ইট, কর্ণাটিক মানে কর্ণাটক নয়, কর্ণাটিক মানে অন্য কিছু নয়। কর্ণাটিক হচ্ছে পূর্ব উপকূল আর তার পশ্চাৎ ভাগের বা পেছনের দিকের অংশগুলো। ক্লিয়ার? সো দ্য প্লেস কর্ণাটিক, দ্য ওয়ার্ড কর্ণাটিক খুব ইম্পর্টেন্ট। ওকে, the first Carnatic war was an extension of the Anglo-French war in Europe which was caused by the Austrian war of succession. কি জঘন্য অবস্থা দেখো, প্রথম কর্ণাটিক ওয়ারটা হলো কিসের জন্য হলো? তার কারণ হচ্ছে যে অস্ট্রিয়ায় যে উত্তরাধিকার নিয়ে ঝগড়া ইংরেজদের সাথে ফ্রান্সের বেঁধেছে, সেইটারই পরিণতি ফলশ্রুতি হিসেবে ভারতবর্ষে কর্ণাটিক ওয়ার হলো, প্রথম কর্ণাটিক ওয়ার। ব্যাকগ্রাউন্ড, এটা গেল এটা পিছনের গল্প। এখন ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ড, ওটা তো চলছে, ওটা তো ঘটে চলেছে। এখন কোনটা আগুন লাগিয়ে দিল? গরম তো হয়ে রয়েছে অনেক দিন ধরে তাপে, দেশলাই কাঠি কিসে পড়লো? ইমিডিয়েট কজ, তৎক্ষণাৎ যে কারণটার জন্য ঝামেলাটা বাঁধলো সেইটা। অলদো France, conscious of its relatively weaker position in India, did not favor an extension of hostility to India. The English Navy under Barnett seized some French ships, provoked France. France retaliated. Retaliate মানে প্রতিশোধ নেওয়া, রিটালিয়েট মানে প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ, ফেরত দেয়া। ঠিক আছে, তুই 2 ঘা চড় মেরেছি, ওদেরকে 5 ঘা চড় দেবো, রিটালিয়েট। France retaliated by seizing Madras in 1746 with the help of fleet from Mauritius and Isle of France, the Isle of France under Admiral La Bourdonnais, the French governor of Mauritius. Thus began the first Carnatic War. দেখো, ফরাসিরা জানতো যে ভারতবর্ষে কিন্তু তাদের অবস্থা খুব একটা শক্তপোক্ত নয়, তারা বরং ইংরেজদের তুলনায় দুর্বল জায়গায় রয়েছে। ওকে, তারপরেও, এবং সেটা ইংরেজরাও জানতো, সেই জন্যই দেখো ইংরেজ যে ক্যাপ্টেন বার্নেট, সে কী করলো? গোটা কত ফরাসি জাহাজ দখল করে নিল। এখন ফরাসিরা জানে যে দুর্বল, কিন্তু ইংরেজরা যখন দখল করে নিল তার তো শোধ দিতেই হবে। সেই জন্য তারা কি করলো? তারা মাদ্রাজ দখল করলো 1746 সালে। কার সাহায্যে? ভারতবর্ষের ফরাসিদের দিয়ে এটা পুরোটা সম্ভব হতো না। ভারতবর্ষের ফরাসিরা জানে, এবং এটা ফ্যাক্ট, যে তারা ক্ষমতায় ইংরেজদের তুলনায় দুর্বল। মরিশাস থেকে ফরাসি সৈন্যরা এলো, মরিশাস থেকে ফরাসি ক্যাপ্টেন লা বর্ডুয়ানিস চলে এলো ভারতের ফরাসিদেরকে হেল্প করতে, এবং বর্ডুয়ানিসের সাহায্যে তারা মাদ্রাজ দখল করে ফেললো। ওকে, কি ফলাফল হলো? দ্য ফার্স্ট কর্ণাটিক ওয়ার এন্ডেড ইন 1748 when the Treaty of Aix-la-Chapelle was signed, bringing the Austrian War of Succession to a conclusion. Under the terms of this treaty, Madras was handed back to the English and the French in turn got the territories in North America. পরিণতি হলো এই যে দুজনের মধ্যে আইলা-চ্যাপেলের চুক্তি হলো, এবং এই কর্ণাটিক ওয়ারটা শেষ হলো কীভাবে? যখন অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশনটা শেষ হলো, তখন কর্ণাটিক যুদ্ধটাও শেষ হলো। কর্ণাটিক যুদ্ধটা আইলা-চ্যাপেলের চুক্তির মধ্যে দিয়ে সম্পন্ন করা হলো। আর এর পরিণতি হিসেবে কি হলো? ফরাসিরা যে ওই মরিশাসের ফরাসি ক্যাপ্টেনের সহযোগিতায় মাদ্রাজ দখল করেছিল, সেটা ইংরেজদেরকে ফেরত দিল। আর আমেরিকাতে সুদূর কোথায় ফরাসি, কোথায় ইংল্যান্ড, কোথায় আমেরিকা, কোথায় ভারত, ভাবো। ওখানে অস্ট্রিয়াতে কে উত্তরাধিকারী হবে, কে সিটে বসবে, গদিতে বসবে, সেই নিয়ে ফরাসি এবং ইংরেজদের যুদ্ধ বাঁধল। সেই যুদ্ধ শেষ হলো, ওখানকার ওই গণ্ডগোলটা শেষের মাধ্যমে, অর্থাৎ অস্ট্রিয়ার উত্তরাধিকার কে হবে, সেই যুদ্ধটা ভারতবর্ষে আইলা-চ্যাপেলের চুক্তির মধ্যে দিয়ে শেষ হলো, এবং তাতে ফরাসিরা যে মাদ্রাজ দখল করেছিল ইংরেজদেরকে ফেরত দিল, আর ইংরেজরা ফরাসিদেরকে
আমেরিকার উত্তর অংশে কিছু জায়গা দখল করে নিয়েছিল, ফরাসিদেরকে ফেরত দিল। সিগনিফিক্যান্স, আমরা এই যে ফার্স্ট কর্নাটিক ওয়্যার ছিল বা পড়লাম, তার গুরুত্ব পড়ব। দেখো, ফার্স্ট কর্নাটিক ওয়্যার ইজ রিমেম্বার্ড ফর দ্য ব্যাটেল অফ সেন্ট থোম। সেন্ট থোম মাদ্রাজের কাছের একটা জায়গা, বা বর্তমানে চেন্নাইয়ের কাছের যে জায়গা, সেটা একটা জায়গা আছে, তার নাম সেন্ট থোম। সেখানকার যুদ্ধের জন্যে ফট বিটুইন দ্য ফ্রেঞ্চ ফোর্সেস অ্যান্ড দ্য ফোর্সেস অফ আনোয়ার উদ্দিন, দ্য নবাব অফ কর্নাটিক, টু হুম দ্য ইংলিশ অ্যাপিল ফর হেল্প। সেন্ট থোমের যুদ্ধ, সেন্ট থোমের যুদ্ধ কার কার হয়েছিল? আনোয়ার উদ্দিনের সাথে ফরাসিদের। আনোয়ার উদ্দিনের সাথে ফরাসিদের, মনে থাকবে। আমি এরপরে যখন সেকেন্ড কর্নাটিক ওয়্যার পড়াবো তখন আরও দারুণ গল্প বলবো তোমাদের, যাতে মনে থাকে। আনোয়ার উদ্দিনেরকে সাহায্য চেয়েছিল ইংরেজরা। সো ইংরেজদের সাহায্য করতে আনোয়ার উদ্দিন অন বিহাফ অফ ইংরেজ ফরাসিদের সাথে যুদ্ধ করেছিল, এবং সেই যুদ্ধ হয়েছিল কোথায়? সেন্ট থোমে। এবং সেই সেন্ট থোমের যুদ্ধ একটা খুব রিমার্কেবল ঘটনা, যা প্রথম কর্ণাটকী যুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। প্রথম কর্ণাটকী যুদ্ধ মনে রাখা হয় কেন? সেন্ট থোমের যুদ্ধের জন্য। ওকে, যে যুদ্ধটায় আমরা কি দেখেছিলাম? এ স্মল ফ্রেঞ্চ আর্মি আন্ডার ক্যাপ্টেন প্যারাডাইস ডিফিটেড দ্য স্ট্রং ইন্ডিয়ান আর্মি আন্ডার মহফিজ খান at Saint Thome on the banks of river Adyar বা Adyar. This was an eye-opener for Europeans in India. It revealed that even a small disciplined army could easily defeat a much larger Indian army. Further, this were adequately brought out the importance of naval force in the Anglo-French conflict in the Deccan. সেন্ট থোমের যুদ্ধ কি প্রমাণ করেছিল? সেন্ট থোমের যুদ্ধ বেসিক্যালি ইউরোপিয়ানদের চোখ খুলে দিয়েছিল। আরে হয়েছে কি, এত বড় একটা মহফিজ খানের সৈন্যবাহিনী, মহফিজ খানের আন্ডারে আনোয়ার উদ্দিন এই সৈন্যটা দিয়েছিল ইংরেজদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে হারিয়ে দিল ফরাসি সৈন্যরা। অর্থাৎ দেখা গেল যে খুব অল্প সংখ্যক কিন্তু বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, দলে নিয়ম শৃঙ্খলা আছে সেরকমভাবে, অর্থাৎ ডিসিপ্লিন একটা ছোট ইংরেজ সৈন্য দল একটা বিশাল বড় ভারতীয় দলকে, সৈন্যদলকে হারিয়ে দিতে পারে। এবং এইটা কিন্তু ইংরেজরা বা ফরাসিরা বা ইউরোপিয়ানরা বুঝতে পারলো এবং চোখ চকচক করে উঠল। সুতরাং ভারতবর্ষের স্থানীয় রাজাদের যে বিশাল সৈন্য দেখে ঘাবড়াবার কিছু নেই, একটা ছোট বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডিসিপ্লিন টিমও কিন্তু ওদেরকে হারিয়ে দিতে পারবে। আর সেকেন্ড কি জিনিস চোখে পড়লো? যে দক্ষিণ ভারতে যুদ্ধের জন্যে নৌবাহিনী খুব গুরুত্বপূর্ণ। যার ভালো নৌসেনা আছে, যার ভালো নৌবাহিনী আছে, সে দক্ষিণ ভারতে রাজ করবে। দুটো ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে বোঝা গেল। ক্লিয়ার? চলো।